ভোলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন নারীকে ধর্ষণ করেছে আপনাদের দলের অঙ্গ সংগঠনের কয়েকজন সদস্য, এবং এর মধ্যে আমরা যদি জানি যে একজনকে বরখাস্ত করা হয়েছে। আমার প্রশ্ন আপনার কাছে যে এরকম ভয়ানক সন্ত্রাসী আপনাদের দলে আছে, কিভাবে আছে, এটা কিভাবে সম্ভব? এই জোট নিয়ে অনেক কথা আমরা শুনছি, আসন কার জন্য কত ছাড়া হবে এটা শুনছি, কিন্তু আমরা কোনো কিছু স্পষ্ট পাচ্ছি না। আপনারা ছাড়তে চেয়েও ছাড়তে পারছেন না। আপনারা কি 300 আসন নিয়েই ক্ষমতায় যেতে চাইছেন কিনা? গণ অধিকার পরিষদের যে সভাপতি, যাকে আপনারা একটা চিঠি দিয়েছেন তার এলাকায় যাতে তাকে সহযোগিতা করা হয়, এই চিঠিটা কি তিনি চেয়েছিলেন নাকি আপনারাই এটা স্বপ্রণোদিত হয়ে দিয়েছিলেন? আসলে গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার বিবি নূর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, অনেকবার তার উপর অত্যাচার করেছে, আমাদের মারধর করেছে। সব কিছু মিলে বিএনপি বারবার বলে এসেছে আন্দোলনকারী সংগঠনগুলির সঙ্গে একটা আসন ভাগাভাগি হোক বা দেওয়া হোক, একটা কিছু হবে। সেই হিসেবে নূরকে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছিল বা চিঠিও দেওয়া হয়েছিল। সে মধ্যে উনি কাজও করেছেন, শুরু করেছিলেন। চিঠিটা কি তিনি চেয়েছিলেন? চিঠিটা চাওয়া চেয়েছেন না না চেয়েছেন সেটা বিষয় না। প্রয়োজনীয়তা কেন বোধ করলেন আপনারা? না, এটা তো স্বাভাবিক। মানে আমি আমাদের যেহেতু চিঠি দিয়েছে, আমি একটু 10 সেকেন্ড অ্যাড করে দিই। হাবিব ভাই, সেটা না জানারই কথা, কারণ বিএনপির স্ট্যান্ডিং কমিটি বা জনাব তারেক রহমান, তার কাছে মূলত যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে বিভিন্ন জায়গায় আমরা কাজ করতে গিয়ে তৃণমূলে যারা রয়েছে নানান ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে এর আগে মাহমুদুর রহমান মান্নাভার এলাকায় সমস্যা হয়েছিল, মিডিয়াতে এসেছে। এমনকি লক্ষ্মীপুরে, যেটা রবভার এলাকা, সেখানেও একই ধরনের ঘটনা ঘটেছে। এমনকি আমার নিজ জেলা ঝিনাইদহ, সেখানেও কিন্তু সমস্যা হয়েছে, যেটি বিএনপির হাইকমান্ড আসলে জানে। তো জানার কারণেই যাতে করে এই শীর্ষ নেতৃবৃন্দ বা যারা যুগপৎ আন্দোলনের দল, তারা যাতে করে কাজ করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়। আর চিঠি শুধুমাত্র নুরুল হক নূরের এলাকায়, আমার এলাকায় দেওয়া হয়নি। মোটামুটি যুগপৎ আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন সবাইকে দেওয়া হয়েছে। এইটা কোনো নির্বাচনী আসন ভাগাভাগির চিঠি না। কিন্তু এই চিঠিটা দেওয়ার প্রয়োজনীয়তা কেন হলো, আমি এটা বুঝতে চাই। এটা ওই যে আমরা জানিয়েছি যে এই কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে বিএনপি নির্দেশনা দিয়েছে। আপনারা চেয়েছিলেন যে চিঠি দিতে, এটা জানানো হয়েছে, চিঠি চাওয়া হয়নি, তাদেরকে জানানো হয়েছে যে আমাদের কার্যক্রম করতে গিয়ে সমস্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় একটু বাধাগ্রস্ত হচ্ছে, যে কারণে যাতে এই ধরনের বাধাগ্রস্ত না হয়, এই জন্য বিএনপি এই ধরনের সহযোগিতা করার জন্য বা সমস্যা যাতে না সৃষ্টি হয়, এই জন্য তারা চিঠি দিয়েছে। হাবিবুর রহমান হাবিব, আমি আপনার মন্তব্য শুনতে চাই যে আপনারা সহযোগিতা করতে চাইছেন, কিন্তু দেখা গেল যে আদতে সহযোগিতা করা যাচ্ছে না, কারণ ওখানে সেই এলাকার যারা প্রার্থী, যারা এতদিন ধরে কাজ করে এসেছেন, তারা ব্যাপারটা সহজভাবে নিচ্ছে না, এবং এর মধ্য দিয়ে আপনাদের যারা সহযোগী ছিল যুগপৎ আন্দোলনে, তারা আপনাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। ব্যাপারে আপনার ব্যাখ্যা কি? যে তারা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, এটা পরিপূর্ণভাবে ঠিক না। সমস্যার সৃষ্টি হয়েছে, সমাধানও আছে। আচ্ছা, জামাতের সাথে বৈঠক যে করলো, এটাতে আপনি মানে এমনি করেছে না? জামাতের সাথে বৈঠক তো সে ব্যাখ্যা দিলই, আমি সেই ব্যাখ্যা কি আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট না হওয়ার কিছু নাই তো। তারা তো পরবর্তী সময় মানে আবার ব্যাখ্যাও দিয়েছে যে না, এটা একটা জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। আজকে যাদেরকে দলের পক্ষ থেকে চিঠিটা দেওয়া হয়েছে কাজ করার স্বার্থে, কাজ করার বাধার সৃষ্টি যে না হয়, হয়তো সম্মুখীন হতে পারে, সেটা পরে সংশোধন হবে না, সমাধান হবে না, তা তো না। আমাদের দল, বিশেষ করে বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটা বারবার বলছেন, আমরা সবাইকে নিয়ে, যারা আন্দোলনের সংগ্রামরত যারা ছিলেন, তারা কষ্ট করেছেন, তাদেরকে নিয়েই আমরা আগামী দিনে সরকার গঠন করতে চাই। তাই সরকার গঠন করতে সব টেকনিক্যাল মিস্টার দিতে করবেন না, তাতে নির্বাচিত করে আনতে হবে। তো সেই হিসাবে মান্না ভাই বা সাকি বা নূর রাশেদ, এদের ব্যাপারে আমাদের লোকেরা যেন সহযোগিতা করে। স্থানীয়ভাবে যারা আছে তারা সহায়তা করতে চায় না সহজে। আমার দলে যেমন, আমার দলে যারা ওখানে প্রার্থী ছিলেন, যারা ভাবছিলেন তারা পাবেন। আমি যখন বলেছি, প্রথমে তারা রিয়াক্ট করেছে, আমরা পারবো না কেন, আমাদের তো আছে, আমার আগে থেকে কোনো প্রার্থী আসবে নানানভাবে। তাহলে স্থানীয় যারা নেতাকর্মী আছেন, তারা কি আপনাদের মানে সেন্ট্রালের যে ইচ্ছা, সেটা কি গুরুত্ব দিচ্ছেন না? বা অবশ্যই গুরুত্ব দিচ্ছে। প্রথমে তারা বলতেই পারে, প্রথমে তারা বলেছে, তারা দীর্ঘদিন কাজ করেছে, এমপি ছিল বা তারা সব দেখেছে বা কাজ করেছে। তারপর যখন বোঝানো হয়েছে যে দলের সিদ্ধান্ত, তখন তো তারা সবাই মেনে নিয়েছে। এই জোট নিয়ে অনেক কথা আমরা শুনছি, আসন কার জন্য কত ছাড়া হবে এটা শুনছি, কিন্তু আমরা কোনো কিছু স্পষ্ট পাচ্ছি না। আপনারা ছাড়তে চেয়েও ছাড়তে পারছেন না। আপনারা কি 300 আসন নিয়েই ক্ষমতায় যেতে চাইছেন কিনা? না, ছাড়তে চেয়ে ছাড়তে না, নির্বাচন কি শুরু হয়েছে?
না, কিন্তু আপনারা তো নির্বাচনের জন্য তো প্রস্তুতি তো শুরু হয়েছে, আপনারা নিশ্চয়ই নির্বাচনের আগের দিন তো ছাড়বেন না নিশ্চয়ই। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বলেই তো আমরা জোটের কিছু কিছু প্রার্থীকে পিঠ দিয়েছি কিসের জন্য, নির্বাচনের জন্য তো। আর নির্বাচন দিনক্ষণ যখন ঠিক হয়ে যাবে তখন অবশ্যই আমরা সেইগুলো তো প্রার্থীদেরকে আমরা বলেছি, তাদের ব্যাপারে তো আমাদের কনসেন্ট দেওয়াই আছে। এর সাথে আরও বাড়তে পারে। আমরা তো বলছি না যে আমরা 300 সিট নিয়েই আমরা আসলে আমরা নির্বাচন করব, 300 সিটই জিতবো। আমাদের তো লিমিট করেই দিয়েছে, 50টা 100টা পাইতে পারে, নাও পাইতে পারে। কোনো দল বলছে না একাই 300 সিট পাবে, আমরা তা বলতে চাই না। আমরা বলতে চাই সবাই সিট আসলে পাক, ছোটো বড়ো যাই দলগুলি হোক। আমি ওই দলগুলিকেই আমি একেবারে সম্মানের চোখে দেখতে চাই, যারা আসন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব একটা বেশি পাবে না, তারপরেও তারা দেশকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য তারা নির্বাচনের পক্ষে। আমার সেই দলকে অবশ্যই আমাকে সম্মান করতে হবে। আবার কিছু দল আছে তারা নির্বাচনে যেতেই চাচ্ছে না, বিভিন্ন ধরনের ফন্দি ফিকি শুরু করেছে। তারপরে স্থানীয় সরকার নির্বাচনের আগে, এটা নির্বাচনের আগে, গণপরিষদ নির্বাচনের আগে, সংস্কার না হলে, পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন হবে না। ঠিক এই জায়গাটা একটু আসতে চাইছি যে আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশন একটি মন্তব্য করেছেন যে ফেব্রুয়ারি এবং এপ্রিলকে মাথায় রেখে প্রস্তুতি চলছে। এবং আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমরা শুনলাম প্রধান উপদেষ্টা এবং বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন বৈঠকের পর যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারি প্রথমার্ধে, এরপর এপ্রিল বিষয়টা আবার আসলো, নির্বাচন নিয়ে কি আবার শঙ্কা দেখা যাচ্ছে কিনা? বলি কথাটার ভেতরে মাঝখানে আমি কথা শেষ করতে পারিনি। তো প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন বলেছে, আমি বলি বাংলাদেশে যতগুলো নির্বাচন কমিশন দেখেছি আমরা বিগত দিনে, তারা নিজেরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার মতো তাদের কোনো রকমের আমি অবস্থান দেখিনি। এক এক সময় এক এক কথা বলে। এখন এই নির্বাচন কমিশন আজকে যে কথাটা বলেছে, আমি স্পষ্ট করেই তাদেরকে বলতে চাই, তাহলে কোন ভিত্তিতে তারা নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করলেন রাজনৈতিক দলগুলো আলোচনা না করে? কোন ভিত্তিতে? তারা তো ডিসেম্বরকে ধরেই নির্বাচন আচরণবিধি তারা ফাইনাল করেছিল। আমরা তখন বলেছিলাম যে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করেই আপনি কীভাবে নির্বাচন আচরণবিধি ফাইনাল করলেন? ঠিক আছে, তাতে আমাদের অসুবিধা নেই যদি আপনি ডিসেম্বরে নির্বাচন করতে চান। আজকে আবার উনি কীভাবে বলেন নির্বাচন এপ্রিল থেকে ফেব্রুয়ারি থেকে এপ্রিল হবে? উনি কি সরকার, উনি নির্বাচন কমিশন, ঠিক আছে নির্বাচন কমিশন তারিখ উনিই দেবেন, তার এত আগে নির্বাচন আচরণবিধি উনি ঠিক করেন কেন? আর যেখানে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, তারপরেও রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে তারা আলোচনা করেই করে। নির্বাচন কমিশন ইতিপূর্বে আমরা যারা দেখেছি, এই যে ইভিএম কিনেছে, কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে। 16,000 টাকার একটা ইভিএম তারা কিনেছে 2,25,000 30,000 টাকা করে। তো এটা সরকারের সাইনাতে তারা পেরেছে। এখন এই নির্বাচন কমিশনের সম্বন্ধে এমনিতেই এনসিপি তাদের বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছে, তারা নিরপেক্ষ না। যদিও তারা এখনও নির্বাচন ডেটও ঘোষণা করে না, নির্বাচনও করেনি। আমরা তখন জোর দিয়ে বলছি যে নির্বাচন ডেট ঘোষণা করলো না, নির্বাচন করলো না, কাউকে জিতালো না, কাউকে হারালো না, তাদের বিরুদ্ধে অভিযোগ কেন? আজকে যে কথা নির্বাচন কমিশন বলেছে তাতে আমারই তো বলতে ইচ্ছা হচ্ছে, যেটা অথর্ব একটা নির্বাচন কমিশন এবং এই নির্বাচন কমিশন যোগ্যতা নেই নির্বাচন করার। এনসিপির ভাষাই আমাকে বলতে হচ্ছে। উনি তো হঠাৎ করে এই কথা বলতে পারেন না। যেখানে আগে কথা হয়েছিল নির্বাচন কথা, মানে প্রধান উপদেষ্টা উনি বললেন নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে। তাহলে এই নির্বাচন কমিশনের যোগ্যতা নিয়ে নির্বাচন করার প্রশ্নটা রেখে দিই একটু দয়া করে। শেষ করে আগে আচ্ছা বলেন। প্রধান উপদেষ্টা বললেন নির্বাচন হবে ডিসেম্বরে, অল্প সংস্কার ডিসেম্বরে, বেশি সংস্কার জুনে। কিন্তু ওইটা বলার আগেই কিন্তু উনি একবার প্রথমেই বলেছেন যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হবে। তখন আর বড় সংস্কার ছোট সংস্কার বল নাই, কিন্তু তার প্রেস সেক্রেটারি মানে নাকি, তাহলে কি শেষ করি না ভাই, কথার ভিতরে শেষ করে দিতে। প্রেস সচিব বললো যে না 26শে জুনের ভিতর হতে হবে। তাহলে এখন বড় কি হবে, প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টা না তার প্রেস সচিব বড়? এই যে বললো, ওইটাকে ভিত্তি করে আগালো। তারপরে কি আবার তাহলে কি নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি জানাবেন? তারপরে এরকম নির্বাচন করতে অবশ্যই বলবো। তো যে নির্বাচন কমিশন একবার এক এক সময় কথা বলে নির্বাচন না করতেই তাদের বিরুদ্ধে অভিযোগ আসাটি স্বাভাবিক। উনি কোনোভাবেই তো নির্বাচন কমিশন এই কথা বলতে পারেন না, যেখানে একটা প্রধান উপদেষ্টার সঙ্গে যেখানে একটা বৈঠক হয়েছে এবং উনি কোনোভাবেই বলতে পারেন না, কারণ এপ্রিল মাস নির্বাচন কোনো মাসই না। তার কারণে এসএসসি পরীক্ষা আছে, তারপরে আপনার কি বলে রোজা আছে, আপনি কীভাবে নির্বাচন করবেন? তাহলে এই নির্বাচন কমিশন তো হাবিবুর আওয়ালের মতোই হলো,
ভোলা একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন নারীকে ধর্ষণ করেছে আপনাদের দলের অঙ্গ সংগঠনের কয়েকজন সদস্য, এবং এর মধ্যে আমরা যদি জানি যে একজনকে বরখাস্ত করা হয়েছে। আমার প্রশ্ন আপনার কাছে যে এরকম ভয়ানক সন্ত্রাসী আপনাদের দলে আছে, কিভাবে আছে, এটা কিভাবে সম্ভব? ভোলাই কবে হলো? এরকম দেখলাম তো অন্য জায়গায় আমাদের নাম আসছে, ধরা পড়লো তো আওয়ামী লীগ। ভোলারটা কবে? আচ্ছা, এটা তো আপনার যুব দলের একজন, আপনি বোধহয় এটা তাহলে আমার নলেজ এটা নেই। একজনকে বরখাস্ত করা হয়েছে আগে আমাদের বিএনপি নাম এসেছিল, পরে দেখা গেছে এটা আওয়ামী লীগ। এই ঘটনাটা এটা তো মুরাদনগরের কথা আপনি বলছেন, কিন্তু আমি এটা জানি না, না জেনে আমি কোনো কথা বলি না। তবে আমি বলবো যে এই ধরনের যেই ঘটনা ঘটলাক না কেন, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, যে দলই হোক না, চূড়ান্ত শাস্তি আওতায় তাদেরকে আনতে হবে। সেটা তো ফৌজদারি অপরাধ, সেটা চূড়ান্ত শাস্তি নিশ্চয়ই হবে, নিশ্চয়ই সেটা হবে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, আপনাদের দলে আপনারা নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন, সবার আগে বাংলাদেশ, কিন্তু আপনাদের দলে এই ধরনের কর্মী ঢুকে পড়ছে, এটা কিভাবে সম্ভব বা আছে কিভাবে সম্ভব? ঢুকে ভোটে পড়ে কি বলবো, আগে তো এত বছর বয়স পর্যন্ত করে নাই, হয়তো যেভাবেই হোক না এখন করেছে, এখন করে থাকলে অবশ্যই তার শাস্তি হবে। এটাকে দিনের পর দিন করে যাচ্ছে একই অপরাধ, আমরা কি তাকে প্রস্তুতি আসছে? যখন সে করে ফেলছে তখন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি বা নেব। আমি আউট অফ কিউরিওসিটি আমরা জানতে চাই যে আপনাদের দলে যখন কেউ আসেন, সদস্য হন বা বিভিন্ন পদে, যে আপনারা কি ধরনের যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান? এইটা করে রিয়া বিএনপির কোটি কোটি কর্মী আছে, তো কয়টা ঘটনা ঘটেছে? একটা ঘটনা ঘটেছে, একটাও না, আমি প্রশ্ন করছি যে আপনারা কি ধরনের যাচাই বাছাই করে তো কোনো দলই তো এই বাংলাদেশে না। একমাত্র এরা করে, জামাত শিবির যেটা করে সেটা তারা হয়তো দীর্ঘদিন তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার মধ্যে আসে, তারপর তাদের ভিত্তিকে হচ্ছে না। মাঝখানে দেখা গেল না জামাত শিবিরের কেউ কেউ ধর্ষণের সাথে জড়িত হয়েছে, দেখছেন না? আপনি দেখছেন তো, তাদের পরীক্ষা নিরীক্ষা দিয়ে আসে। এরকম আমরা তো তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না। যদি কেউ করে থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত না। মানে কোনো রকম ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই কেউ দল করতে চাইলে আপনারা কি ব্যাকগ্রাউন্ড চেক? আগে ধর্ষক ছিল যে আমি তাকে নেব না, তোমাকে রেফারেন্স ছিল না। ধর্ষক তো আপনার ট্রেনিংটা তৈরি হয় না, হঠাৎ করে যেটা করে ফেলছে সে, তার জন্য তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা অবশ্যই আমরা নেব। আমরা এটা কোনোভাবেই পছন্দ করি না, এবং ধর্ষকদের চূড়ান্ত সাথে মৃত্যুদণ্ড দেওয়া উচিত তাদেরকে, এবং তার পরিবারকেও হেয় প্রতিপন্ন করা উচিত, এবং সমাজের কাছে সমাজকে তাদের বয়কট করতে সেই পরিবারগুলোকে। তাহলে এটা হবে। দীর্ঘদিন ধরে এই যে ধর্ষণ বলেন, এগুলি যে আপনার সমাজ থেকে যাচ্ছে না, কারণ তো এটাই। আমরা যত ঘটনা আমরা শুনি, পেপার পত্রিকায় দেখি, মিডিয়াতে দেখি, তার বিচার যদি এভাবে হতো, তড়িৎ গতিতে বিচার করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতো, চূড়ান্ত শাস্তি দেওয়া হতো, তাহলে পরে এরা পরিবার তখন মনে করতো যে এই ধরনের ঘটনার সাথে যেই সম্পৃক্ত হোক না কোনো, তাদের একটা শাসন থাকতে পারতো। এটা হওয়া উচিত। আমি এখন আপনাকে অন্য একটা প্রসঙ্গে গিয়ে শেষ করতে চাই, সেটা হলো এই, আমি আজকে গিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটা বিশেষ বিষয় নিয়ে। একটা বিষয় আলোচনা করতে গিয়ে একটা আলোচনা হলো যে সমাজকে বিভিন্নভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য, যেমন জেলখানে আমরা ছিলাম, একবার মিথ্যা মামলা আমাকে প্রথম সাজা দিয়েছে বিগত সরকার। আমি জেলখানে দেখেছি প্রচুর মানুষ আছে যারা ঘটনার সাথে কোনোভাবেই সম্পর্কিত না। আমার ঈশ্বরদীর 9 জনের ফাঁসি, 25 জনের যাবজ্জীবন, 13 জন দরফা জেল হচ্ছে, যারা ঘটনার সাথে ঘটনাই ঘটে নাই, ছোট্ট একটা একে কেন্দ্র করে। তো এইরকম যারা আছে জেলখানা, এটা শোধনাগার যদি আমরা বানাই, সেখানে যদি শোধনাগার বলতে ওই যে তাদেরকে মানসিকভাবে তাদেরকে গড়ে তোলার জন্য, এবং পাশাপাশি একটা মানুষ যখন মিথ্যা মামলায় বা যে কোনো একটা মামলা যখন তার 20 বছর জেল হয়ে যায়, অধিক দিন জেলখানা থাকে, একটা যখন বয়সে তার কাজ করার, এই লোকগুলিকে ধরেন জেলখানা খেলে বসে বসে ভাত খাওয়ায়, না খাওয়ায়, পাশাপাশি বলি পাশাপাশি সেখানে মিথ্যা মামলা বলছি না, আমি বলছি যে এই দেশে এটা হওয়া উচিত। জেলখানা থেকে বেরিয়ে আসলাম, আমি এসে বেকার হয়ে গেলাম, আমি তো একটা গার্মেন্টসে যখন একটা থাকে আছে। আচ্ছা, আমরা এই মিথ্যা মামলা প্রসঙ্গে আমরা কথা বলবো, তার আগে একটু শুনতে চাই যে পিআর পদ্ধতি নিয়ে যে দাবিটা এসেছে, এখন এই ইসলামিক দলগুলোর কাছ থেকে আমরা যে দাবি এসেছে, জামাতও যে দাবি জানিয়েছে, রাশেদ খানের দল গণ অধিকার পরিষদ থেকেও সে দাবি এসেছে। আপনারা এই জায়গায় আপনাদের পজিশন কি? আমরা জানি যে আপনারা নিম্নকক্ষের ব্যাপারে আপনারা একমত না, উচ্চকক্ষ কি আপনারা বিবেচনা করছেন নাকি কোন অবস্থায় আছে? পিআর পদ্ধতিকে আমি ব্যক্তিগত হব না, দল যে সিদ্ধান্ত নেবে সেটার সাথে একমত হবেই। আমি মনে করি পিআর পদ্ধতি বাংলাদেশে নির্বাচনই হয় না, যে রাতের বেলা ভোট হয়ে যায়, দল বিভিন্ন নির্বাচন হয়, সেখানে পিআর পদ্ধতি এখনই আপনি শুরু করতে চান, সেই বাস্তবতা বাংলাদেশে আসে। আর পিআর পদ্ধতি আপনি করলেন, ধরেন এখন তারা ক্যান্ডিডেট প্রতীক নির্বাচন করলো, একটা ধানের শেষ করলো, একটা হাতের
আমাদের রাশিদের দল করলো তো। আর কে কোথা থেকে প্রতিনিধি দিবে না দেবে এটাতে কোনো, কে কোথায় কাজ করবে সে কাজ করার তো কোনো থাকবে না, এটা প্রথম কথা। দ্বিতীয়ত কথা, আপনি তো একজন স্বতন্ত্র নির্বাচন করতে চায়, তার কি হবে? না, এটা তো আপনি বলছেন, এটা তো আপনি বলছেন যে নিম্নকক্ষের কথা, কিন্তু উচ্চকক্ষের ব্যাপারে আপনারা কি একই জায়গায় আছেন নাকি? আমরা উচ্চকক্ষের ব্যাপারে আমি যেটা বলি, নিম্নকক্ষে যদি আমি এটা চালু করি, এটা আসল জায়গাতে এটা। এখন আপনি একজন হিন্দু সমাজে মনে করেন আমরা হিন্দুদের একটা আমরা প্রতীক নেব, খ্রিস্টানদের আমরা একটা, বৌদ্ধদের আমার কাছে সময় আছে মাত্র 5 মিনিট। আমি এই জন্য বলি যে এই পিআর পদ্ধতি বাংলাদেশে এখন আমার মনে হয় যারা বলছে বুঝে বলছেন না বুঝে বলছেন তা আমি জানি না, তবে পিআর পদ্ধতি যদি আসে আমি মনে করি তারা ফ্যাসিস্টকে সামনে নিয়ে আসতে যাচ্ছে। তার কারণ আওয়ামী লীগ নিজের প্রতীক নির্বাচন করবে না, যে কোনো প্রতীকে নির্বাচন করবে, তারা অন্তত বাংলাদেশে অনেকগুলি আসন তারা দেখেন বিভিন্ন দলের বিভিন্ন ধরনের প্রস্তাবনা থাকবে, খুব স্বাভাবিক। আমরা যখন 2021 সালে দল গঠন করি তখন আমরা উচ্চ কক্ষে এই সংখ্যানুপাতিক ইলেকশনের বিষয়ে আমরা কথা বলেছি এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সে বিষয়ে কথা বলা আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনয়ন এবং একই সাথে দলীয় প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারবে না, এ ধরনের প্রস্তাবনা আমাদের দলগতভাবে আমাদের যে ঘোষণাপত্র সেখানে আছে। এখন স্বাভাবিকভাবে এখন যে আলোচনাগুলো আসতেছে সেই প্রসঙ্গ নিয়েই কিন্তু আলোচনা আসতেছে। না, আমাদের পক্ষ থেকে কিন্তু স্পষ্টভাবে নির্বাচনের জন্য যে কথাবার্তা চলছে ঐক্যমত কমিশনে, সেখানে কিন্তু লিখিত প্রস্তাবনায় উচ্চ কক্ষে সংখ্যানুপাতিকের ব্যাপারে কিন্তু এইভাবে আমি শেষ করতেছি, এইভাবে বলা আছে। তো সেক্ষেত্রে আমাদের সভাপতি সেখানে যান, তিনি এটিও বলেছেন যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সবাই মিলে যে বিষয়ে একমত হবে গণ অধিকার পরিষদের, সেক্ষেত্রে কোনো দ্বিমত নাই। অর্থাৎ আমরা আমাদের যে প্রস্তাবনা হবে, সময় লাগতেছে, হবে, বসবে, আলোচনা করবে। বিএনপির মতন বড় দল দেখেন, তারা কিন্তু 10 বছরের ব্যাপারে একমত হয়েছে, এটা তাদের জন্য অত্যন্ত কঠিন ছিল না? তো সে জায়গায় তারা এই বিষয়ে একমত হয়েছে, হয়তো বিএনপি তাদের জায়গা থেকে আরো অনেক বিষয়ে একমত হবে, ছাড় দিবে। আমি আরেকটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো, সংক্ষেপে বলবেন। জি দেখুন, আসলে বাংলাদেশে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন, এই ধারণাটা ভালো হলেও কিন্তু বাংলাদেশ এটা গ্রহণ করার জন্য রাজনৈতিক সাংস্কৃতিক দিক থেকে এখনো প্রস্তুত নয় বলে আমার পার্টি মনে করেছে। কিন্তু তারপরও জাতীয় ঐক্যমত্যের স্বার্থে আমরা আমাদের পজিশন চেঞ্জ করেছি এবং আমরা একমত পোষণ করেছি যে যেহেতু সবগুলো রাজনৈতিক দল একমত পোষণ করছে, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। এখন নিম্নকক্ষ আর উচ্চকক্ষের বিষয় দেখুন, যদি বিএনপির অবস্থান যে তারা দুই কক্ষেই আসলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যেটা বর্তমানে যে বিরাজমান সিস্টেম আছে, এটাই চাই। তা আমি নিজে পার্সোনালি বলেছি কমিশনের ভিতরে আলাপ করার সময় যে দেখুন, বিএনপির প্রতিনিধি জনাব সালাউদ্দিন আহমদ সাহেব উপস্থিত ছিলেন, বলেছি যে দেখুন, নিম্নকক্ষ যেটা বিরাজমান আছে এটা এভাবে যদি থাকেও উচ্চকক্ষে অবশ্যই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন রাখবে। যদি না হয় তাহলে এটা জাস্ট একটা এক্সটেন্ডেড ভার্সন অফ দ্য পার্লামেন্ট হবে, আর কিছু হবে না। একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, দুঃখজনক একটি ঘটনা যেটা নিয়ে আমি আপনাদের মন্তব্য শুনতে চাই। আপনারা জানেন যে চট্টগ্রামের পটিয়ায় এক ছাত্রলীগ কর্মীকে ধরিয়ে দিতে গেলে উল্টো তাদের উপরে ওসি তার ফোর্স সহ সেখানে ছাত্র জনতাকে হামলা করে। আপনি জানেন, আপনার কাছে এটা শুনতে চাই, আপনি কি মনে করেন? আমরা তো বলছি যে পুলিশের ভেতরে যে ফ্যাসিজম আছে সেই ফ্যাসিজম থেকে আমরা মুক্ত হতে পেরেছি কিনা। 10 মাসে আমরা সংস্কারের কথা বলছি, কি সংস্কার হলো তাহলে? আসলে এটা তো একটা দীর্ঘদিনের সমস্যা, আমাদের ওই সমস্যা তো 10 মাস না 11 মাস। 11 মাস। দেখুন, এই গত 16 বছর কিংবা আপনি যদি লার্জার এক্সটেন্টে চিন্তা করেন তাহলে এগুলো কিন্তু গত 53 বছরের সমস্যা। এই 53 বছরের যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের রাষ্ট্র গঠিত হয়েছিল, এই আকাঙ্ক্ষার না পাবার ফলেই কিন্তু আজকের একটা এই অভ্যুত্থানে দেখা দিয়েছিল 24 সালে। তো এই সমস্যাগুলো আজকে নতুন না। তো আমাদের যেটা আবার প্রত্যাশারও পূরণ হয়নি এটাও আছে, কিন্তু আমরা এই অভ্যুত্থানের পরে আমরা সবাই কিন্তু অনেক বেশি প্রত্যাশা করে ফেলেছি। আপনি ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন যে আসলে ফ্যাসিজম বা তাদের এই উপাদানগুলো রন্ধ্রে রন্ধ্রে প্রশাসনের সব জায়গায় এখনো লুকিয়ে আছে, আমরা এখন থেকে বেরোতে পারি না। শেষ করে দিতে হবে। রাশেদ খান, আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, পটিয়ার ঘটনা আজকে মনে হয় যে আমার দল নিয়েই বেশি প্রশ্ন করেছেন, অন্য বিষয়ে বলার সুযোগ হয়নি। সর্বশেষ বলি যে আমরা বারবার বলছি যে সচিবালয়ে ফ্যাসিবাদ, এমনকি উপদেষ্টাদের যারা সচিব তারাও নাকি কেউ কেউ শেখ হাসিনার বান্ধবী, তারা কেউ কেউ বিভিন্ন মন্ত্রীর বন্ধু। এই যে সচিবালয়ে
আওয়ামী লীগের পুনর্বাসন কারা করেছে? এই সরকার করেছে। পুলিশের মধ্যে যারা ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালিয়েছে তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? র্যাবের মধ্যে, বিজিবির মধ্যে এখনও ফেসিবাদ লুকিয়ে আছে। সুতরাং চট্টগ্রামের পটিয়ায় যে ধরনের ঘটনা ঘটেছে, ভবিষ্যতে তো এর থেকে বড় ঘটনা ঘটবে। এর দায়ভার সম্পূর্ণ সরকারের। এই জন্য আমি সর্বশেষ সরকারকে বলবো, গণহত্যার বিচারটা ভালোভাবে করেন। টাকা পয়সা খেয়ে বিভিন্ন জনকে জামিন দিতেছেন, শেখ পরিবারের ওকে, কাউকে ধন্যবাদ আপনাকে হাবিবুর ধরতেছেন না, রহমান। এটা হাবিব, 30 কোনোভাবেই সেকেন্ড শেষ কাঙ্ক্ষিত করে না। দিতে হবে আমাকে। আমার আপনি কাছে খুব বিষয়ে। পরিষ্কার বক্তব্য যে আপনি তা সরাবেন কি করে? দীর্ঘদিন ধরে এখান থেকে সরালে ওখানে তারা, ওখান থেকে সরালে এখানে তারা। পুটিয়া যে ঘটনা ঘটেছে, এটা যে ওসি সাহেব যেটা করেছেন, তার মাথার ভিতরে, রক্তের ভিতরে মিশে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সুযোগ সুবিধা পেয়েছে, হয়তো বা চাকরি পেয়েছে। তো ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, এবং এটা কেন ঘটতে চাচ্ছে, আরও কেন ঘটতে পারবে? আমাদের এই আন্দোলন আমরা যারা করেছিলাম তাদের ভিতরে যে অনৈক্যের বিভিন্ন যে জায়গায় বিভেদ, সে কারণে সেজন্য আমরা চাই আপনাদের মধ্যে ঐক্য থাকুক এবং আপনারা বিভেদের সুর যদি বাঁচতেই থাকে এরকম ঘটনা আরও ঘটবে। তাই মনে করি বিভেদের সুর